নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণের প্রথম পর্বটি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, আর এই ভিডিওটি রিকোয়েস্ট করেছে রাকিব বাবু। তো ধন্যবাদ রাকিব তোমাকেও এই ভিডিওটি রিকোয়েস্ট করার জন্য এবং বাকি অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। লক্ষ্য করো, এখানে লেখা রয়েছে বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণ। এই বিষয়টা কি? তো চলো একটু জেনে নিই। বাংলা বানানে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা দূর করা এবং বানানের সমতা বিধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা বানান বিধি তৈরি করেছেন। এই ঠিক নিচেই লেখা রয়েছে, দেখো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা মান্য বানানের বেশ কিছু নিয়ম উদাহরণ সহ রচনা করেছেন। প্রশ্ন হলো, শুধু বানান না বলে মান্য বানান বলা হয়েছে কেন? আমাদের বাংলা ভাষার অনেকগুলি মৌখিক রূপ আছে, এটি তোমরা অনেকেই জানো। বিশেষ করে তোমরা বাংলা ভাষার যে উপভাষাগুলি আছে সেগুলি তোমরা সকলেই পড়ে এসেছো আশা করি। এরপর লক্ষ্য করো, সেগুলির মধ্যে একটি মাত্রকে মুখে বলার, লেখা ও পড়ার জন্য আদর্শ ভাষা হিসেবে আমরা ব্যবহার করছি। একে বলা হয় মান্য চলিত বাংলা। এই মান্য চলিতের বানানে সমতা রক্ষার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা বানান বিধি তৈরি করেছেন। তো চলো এরপর আমরা এই বানান বিধির নিয়মগুলি উদাহরণ সহ এক এক করে আলোচনা করব। লক্ষ্য করো, বাংলা মান্য বানানের নিয়ম ও উদাহরণে প্রথমে আমরা দেখব তৎসম শব্দের বানান, অর্থাৎ যেগুলি সংস্কৃত থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে সেই শব্দের বানানের নিয়মগুলি আমরা দেখে নেব। এখানে দেখো লিখেছি আমি হর্ষ দীর্ঘ স্বরচিহ্ন। তৎসম শব্দের ক্ষেত্রে যেখানে হর্ষ ই, হর্ষ উ এবং দীর্ঘ ই, দীর্ঘ উ দুটি রূপই প্রচলিত, সেখানে হর্ষ বিকল্পটি গ্রহণ করতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তৎসম শব্দের ক্ষেত্রে যেখানে হর্ষ ই, হর্ষ উ যেটি কার হিসাবে লিখলে হয় হস্যিকার, হস্যুকার। হস্যিকার কিরকম দেখতে? এরকম। এবং হস্যুকারটি এরকম দেখতে। এবং দীর্ঘ ই, দীর্ঘ উ দীর্ঘিকারটি কিরকম দেখতে? এরকম দেখতে। এবং দীর্ঘ উটি এরকম দেখতে, তাই তো? এই দুটি রূপই প্রচলিত আছে, সেখানে আমরা হর্ষ বিকল্পটি ব্যবহার করব। অর্থাৎ যে কোনো বানানে যদি হস্যিকার এবং দীর্ঘিকার এই দুটির প্রচলন আছে, তো সেক্ষেত্রে আমরা হস্যিকারটি ব্যবহার করব। কিংবা হস্যকার এবং দীর্ঘকার এই দুটিরই যেখানে প্রচলন আছে সেখানে আমরা হস্যকারটি ব্যবহার করব। এর কিছু উদাহরণ দেখে নাও। যেমন অংশে এখানে দেখো অঙ্গুলি, আগে কিন্তু আমরা লয়ে দীর্ঘি লিখতাম, কিন্তু এখন আমরা লিখছি হস্যই। কেন? কারণ এখানে হর্ষ বিকল্পটি গ্রহণ করতে হবে। অবনী, উষা, ধরণী, পল্লী, মহি এগুলি হলো এরই উদাহরণ। তোমরা দেখো মনে করে অনেকেই তোমরা এই বানানগুলো আগে দীর্ঘি কিংবা দীর্ঘ উ লিখতে। বিশেষ করে আমার মনে পড়ে আমি কিন্তু উষা বানান দীর্ঘ উ লিখতাম, পল্লী বানানটিও দীর্ঘি ই লিখতাম। কিন্তু এখন এগুলির হস্র বিকল্পটি ব্যবহার হবে। অর্থাৎ ইকারের ক্ষেত্রে হস্যিকার এবং উকারের ক্ষেত্রে হস্যুকারই আমরা ব্যবহার করব। লক্ষ্য করো, এই ঠিক নিচেই আমি স্টার দিয়ে লিখেছি হস্র বিকল্পটি না থাকলে তৎসম শব্দের বানানে দীর্ঘ স্বরচিহ্নই লিখতে হবে। অর্থাৎ যেখানে হর্ষ বিকল্পটি নেই সেখানে কিন্তু তৎসম শব্দের বানানে আমরা দীর্ঘ স্বরচিহ্নটি ব্যবহার করব। অর্থাৎ ইকারের ক্ষেত্রে আমরা দীর্ঘিকারই ব্যবহার করব এবং উকারের ক্ষেত্রে আমরা দীর্ঘকারই ব্যবহার করব। এর কয়েকটি উদাহরণ দেখে নাও। যেমন অংশে, যেমন আগামী, পক্ষী এগুলি দেখো দীর্ঘিকারই হয়, এগুলি কিন্তু হস্যিকার কখনোই প্রচলন ছিল না। কখনোই আমরা আগামী বানান হস্যিকার কিংবা পক্ষী বানানে হয় রস্যিকার লিখতাম না, এখানে কিন্তু আমরা দীর্ঘিকারেই লিখতাম। তাই যেখানে হর্ষ বিকল্পটি নেই সেখানে কিন্তু দীর্ঘি স্বরচিহ্ন ব্যবহার হবে। তাহলে দেখো এই নিয়মটিকে আমরা সংক্ষেপে এভাবেই মনে রাখবো যে যেখানে তৎসম শব্দের হর্ষ ই এবং দীর্ঘ ই বা হর্ষ উ এবং দীর্ঘ উ এই দুটি বানানেই প্রচলিত, সেখানে আমরা হর্ষ বিকল্পটি ব্যবহার করব। অর্থাৎ হস্যিকার এবং হস্যুকার এই দুটি ব্যবহার করব। কিন্তু যদি হর্ষ বিকল্পটি না থাকে তাহলে কিন্তু তৎসম শব্দের বানানে দীর্ঘ স্বরচিহ্নই ব্যবহার হবে। অর্থাৎ ইকারের ক্ষেত্রে দীর্ঘিকার এবং উকারের ক্ষেত্রে দীর্ঘকারই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের নিয়মটি দেখে নিই। এরপর দেখো উম আর অনুস্বার নিয়মের জায়গায় লেখা আছে। উম আর অনুস্বার দুটোই যে বানানে শুদ্ধ সেখানে অনুস্বারই হবে।
অর্থাৎ যেখানে আমরা উম এবং অনুস্বার দুটিকেই লিখতাম সে জায়গায় কিন্তু আমরা এখন থেকে অনুস্বারই লিখবো, এটি কিন্তু শুদ্ধ বানান। যেমন দেখো এর উদাহরণ অলংকার, সঙ্গীত ইত্যাদি। এরপর দেখো নিচে আমি স্টার দিয়ে লিখেছি যেখানে সন্ধির ফলে অনুস্বার হয়নি সেখানে অনুস্বার লেখা ঠিক হবে না। অর্থাৎ যেখানে সন্ধি হয়নি সেই জায়গায় যদি আমরা অনুস্বার লিখি তাহলে কিন্তু এটি ঠিক হবে না, সেই জায়গায় আমাদের উমই লিখতে হবে। যেমন দেখো অঙ্ক, সঙ্গে ইত্যাদি কিন্তু উমই হয়, এখানে কিন্তু অনুস্বার হয় না। আবার তোমরা দেখো এর আগের উদাহরণগুলো এগুলি কিন্তু সন্ধিজাত। অলম, অ ল ময়ে হসন্ত যুক্ত কার, তবে হয় অলংকার। ঠিক একইভাবে সঙ্গীতটি হবে সম দন্তস্ব ময় হসন্ত যুক্ত গীত। তাহলে এই দুটি দেখো কিন্তু সন্ধিজাত, অর্থাৎ সন্ধি দ্বারাই কিন্তু তৈরি। কিন্তু যেখানে সন্ধির ফলে অনুস্বার হয়নি সেখানে কিন্তু অনুস্বার লেখা যাবে না, সেখানে আমাদের উমই লিখতে হবে। যেমন অঙ্ক, অ এটি উমই কয়ে এবং এটি উময় গয়ে, এটি কিন্তু যুক্ত বর্ণ দুটি, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই থাক, আশা করি তোমরা এই দুটি নিয়মই ভালোভাবে বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো। টাটা।